নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। 100 দিনের কাজ থেকে আবাস, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ, লোকসভায় সরব তৃণমূল কংগ্রেস, রাজ্যের বিরুদ্ধে প্রকল্পের নাম বদলের পাল্টা অভিযোগ কেন্দ্রে, সর্বশিক্ষা মিশনে রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র, বিধানসভায় সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আর এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রেয়াশিস চক্রবর্তী, রয়েছেন বিজেপির তরফ থেকে বিমল শঙ্কর নন্দ এবং রয়েছেন কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসবো। কিন্তু আবারও বিধানসভার অপরদিকে লোকসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কি পরিস্থিতি দেখাবো। পুরনো অভিযোগে নতুন করে সরব 100 দিনের কাজ, আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, মিড ডে মিল থেকে পর্যটনে বরাদ্দ, ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিল তৃণমূল। মঙ্গলবার একই দিনে লোকসভা ও বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলল ঘাসফুল শিবির। এদিন লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2022-23 and 2022-23-24. No, not a single amount has come from the central government so far West Bengal is concerned. Why West Bengal government has been left out? Why there is no consultation? If you don't like Bengali, that's the reason you will not give money to the Bengal. अगर ये राशि निश्चित उद्देश्यों की पूर्ति में खर्च नहीं की जाती तो इसको रोका जा सकता है। इस योजना के अंतर्गत अपात्रों को पात्र कर दिया गया और पात्रों को अपात्र कर दिया गया, ये प्रमाणित हुआ है। সর্বশিক্ষা মিশনে টাকা দেয়নি কেন্দ্র, নতুন বঞ্চনার অভিযোগে বিধানসভায় সরব ব্রাত্য। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনার রাজ্যের অভিঘাত ঘিরে জাতীয় রাজনীতিতে তরজার মধ্যেই এদিন বিধানসভায় আরও একটি প্রকল্পে বঞ্চনার অভিযোগে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার অভিযোগ, 2024-25 অর্থবর্ষে এখনও পর্যন্ত সর্বশিক্ষা মিশনে বাংলাকে টাকা দেয়নি কেন্দ্র। এই প্রকল্পে 1745 কোটি টাকা রাজ্যকে দেওয়ার কথা ছিল কেন্দ্রের। 2022-23 অর্থবর্ষে কেন্দ্রের দেওয়ার কথা ছিল 1629.96 কোটি টাকা। কেন্দ্র দিয়েছে 1522.04 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে দেওয়ার কথা ছিল 1745.80 কোটি টাকা। কেন্দ্র দিয়েছে 311.29 কোটি টাকা। ফলে 2022 সাল থেকে এখনো পর্যন্ত এই খাতে বকেয়া 3288.23 কোটি টাকা। টাকা চাচ্ছি, টাকা বারবার চিঠি পাঠাচ্ছি, টাকা দিচ্ছি, ছাড়ছে না। আর কি সমস্যা? যেটা রাজনৈতিকভাবে দেখছে যে যেহেতু আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তাঁর ভোটে জেতা, এগুলো তো বিজেপিকে বারবার নিরাশ করেছে না, বাংলা খালি হাতে ফিরিয়েছে। ফলে সেই খালি হাত তারাও আমাদের খালি হাত বা খালি পেট করতে চাইছে। এনারা প্রচন্ড অসত্য কথা বলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রায় প্রত্যেকজন প্রচন্ড অসত্য কথা বলেন, মানে বিধানসভার ফ্লোরেও প্রচন্ড মিথ্যে কথা বলেন, বিভ্রান্তকর কথা বলেন। কিন্তু শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যেহেতু আমি জানি না, আমি খতিয়ে দেখব।
সিপিএম নেতা দীপশিতা ধর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই স্নেহাশিস দা আপনার কাছে আসবো। একদিকে যেমন আপনারা কেন্দ্রের বিরুদ্ধে এই দাবিগুলো করছেন, পরপর না পাওয়ার কথা বলছেন একেবারে তালিকা ধরে ধরে, অপরদিকে আমরা দেখলাম বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অসত্য কথা বলা হচ্ছে, কেন এরকম অভিযোগ উঠছে? না, অসত্য না, বিষয়টা হলো যে কেন্দ্রীয় সরকার প্রায় 2021 সালের পর থেকে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা পুরোটাই বন্ধ করে রেখেছে। এবং আমাদের 2,56,00,000 জব কার্ড হোল্ডার আছে বাংলায়, 99.9% আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। এবং এই বাংলা তিনবার কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত প্রথম হয়েছে 100 দিনের কাজে, 31 কোটি 32 কোটি শ্রম দিবস তৈরি করে। সেই বাংলাকে 21 সালের পর থেকে 100 দিনের কাজ পুরো বন্ধ। অভিযোগ করছে দুর্নীতি আছে। প্রশ্নটা হলো যে প্রায় 50টার উপরে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে তন্ন করে পঞ্চায়েতগুলোতে। একটা পঞ্চায়েত প্রধান, একটা পঞ্চায়েতের আধিকারিক যদি দোষী সাব্যস্ত হয় তার নামে এফআইআর হলো না, অথচ লক্ষ লক্ষ কোটির ওপরে মানুষ 100 দিনের কাজ থেকে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। এইটা হচ্ছে, আমরা সেটাই বলছি, এ তো জনগণের অধিকারের টাকা। কারণ প্রতিদিন কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে কর সংগ্রহ করে নিয়ে যায়, সেই করের টাকা দিয়ে কেন্দ্রীয় প্রকল্পের কোথাও 50 কোথাও 60% তারা দেয়। সেটা কি বঞ্চিত করার অধিকার কেন্দ্রীয় সরকারের আছে? নেই। কিন্তু শুধু যেহেতু 21 সালে তারা নির্বাচনে জিততে পারল না, তাই বাংলার মানুষের প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি পরিচালিত সরকারের উদ্দেশ্য। তাই 11 লক্ষ বাড়ি, মাটির বাড়ি, সেটা অনুমোদন করার পরেও তারা দিল না। আজকে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাজ্যের কোষাগার থেকে করছি আমরা, কিন্তু কেন? এটা তো আমাদের অধিকারের টাকা ছিল। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা, এত তীব্র বঞ্চনা আগে কখনো দেখা যায়নি। আমরা তখন ছোট ছিলাম, বামফ্রন্ট সরকারও অনেক সময় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতেন। কিন্তু এখন যেভাবে বঞ্চনাটাকে যে জায়গায় নিয়ে গিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার, তাতে সবথেকে পেটে লাথি মারা হচ্ছে গরিব মানুষের। আপনি রাজ্য সরকারের এই যে আপনি বলে নাম বদলের বিষয়, নাম বদলের বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আগে কি ছিল? ইন্দিরা আবাস যোজনা ছিল, তার আগে ইন্দিরা সড়ক যোজনা ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট বদল করেছে, ভালো কথা। কিন্তু একটা প্রকল্পের 60% সেন্ট্রাল দিচ্ছে, 40% রাজ্য দিচ্ছে। তারপরেও রাজ্যকে মেনটেন্যান্সের জন্য একটা ব্যয় বহন করতে হয় এবং এইগুলোকে এস্টাবলিশ করার জন্য একটা খরচ ব্যয় করতে হয়। তাহলে রাজ্য সরকারের সেটা প্রধানমন্ত্রীর নামে কেন হবে? আমরা তো মুখ্যমন্ত্রীর নামে কোনো প্রকল্প করিনি। আমরা বলেছি বাংলার বাড়ি, আমরা বলেছি বাংলা সড়ক যোজনা। খেয়াল করে দেখুন, যত টাকা লাগে একটা সড়ক, একটা বাড়ি তৈরি করতে, তার পুরোটা বাংলার মানুষের ট্যাক্সের টাকা। কারণ এর 40% যখন আমরা দিই, এটা বাংলার মানুষের ট্যাক্সের টাকা। 60% যেটা সেন্ট্রাল দিচ্ছে, ওটাও এখান থেকেই তারা তুলে নিয়ে গিয়ে সেটা দিচ্ছে। কিন্তু এই নাম বদলের অভিযোগও কিন্তু তাহলে আমরা সঙ্গে করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আমি সেটাই বলছি, তাহলে বাংলার মানুষের করের টাকা, সেই প্রকল্পটার নাম বাংলা আবাস যোজনা দিয়ে অপরাধটা কোথায় আছে? আমরা তো মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলিনি। বিমানদা, কেন টাকা দেয়া হচ্ছে না, মানুষ বঞ্চিত হচ্ছে? স্নেহাশিস দা সরাসরি অভিযোগ করছেন, আর আজকে নয় তো। স্নেহাশিস দা তার সঙ্গে বলেছেন 2021 থেকে কার্যত শূন্য হাতে বিজেপিকে যেতে হয়েছে এ রাজ্য থেকে, এবং তার পরিপ্রেক্ষিতেই আপনারা এরকম ভাবে বঞ্চনা করছেন বলে অভিযোগ। সে তো অভিযোগ থাকবেই। আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে ওই একটা কথা খুব চলে না, নতুন বোতলে পুরনো মদ। বেসিক্যালি কথাটা মার্ক্সীয় একটি শব্দ থেকে এসেছিল। উনি বিভিন্ন এক্সপ্লয়টেটিভ সিস্টেমকে চেঞ্জ করাতে বলতেন যে একই জিনিসটা চলতো, নতুন বোতলে পুরনো মদ ঢুকতো, সমাজতন্ত্র হলে কেবলমাত্র সেটা একটা নতুন কিছু হতে পারে। তো আমাদের এই কথাগুলো, এই তৃণমূল যা বলে চলেছে, নতুন বোতলে পুরনো মদ চালাচ্ছে, প্রত্যেক বছর একই অভিযোগ ঘুরে ফিরে আসে এবং তারপরে সেই উত্তর দেওয়া হয়, আর কিছুদিন পরে আবার বিধানসভা বা লোকসভায় হইচই হবে। আমি শুধু কতগুলো কথা বলি, একে একে বলে সময় লেগে যাবে। আমি খুব সংক্ষেপে কথা বলি। 100 দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গ প্রথম। এটা খুব কৃতিত্বের বিষয় নয়, কারণ এ রাজ্যে কোনো কাজকর্ম নেই। লক্ষ লক্ষ মানুষ বাইরে গিয়ে কাজ করে, কত লক্ষ আজ অব্দি কোনো হিসেব আমরা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য, কেন্দ্রীয় সরকারই তো এই তথ্য। আমি বলছি কত লক্ষ মানুষ বাইরে কাজ করে, তার কোনো হিসেব পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। ওটা পশ্চিমবঙ্গ সরকার হিসেব করার কথা। আমি বলছি এই রাজ্য ছেড়ে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে যায়, যাদের একটা বড় অংশকে আমরা দেখলাম 2020-21 সালে কিভাবে তারা পশ্চিমবাংলায় ফেরত এসেছিল, তখনই আমরা বুঝতে পারলাম এই রাজ্যে কাজের অবস্থাটা কি। এক। দ্বিতীয় কথা,
2019-এর আগে থেকেই বারবার এই রাজ্য সরকারকে বলা হচ্ছিল যে এখানে টাকা চুরি হচ্ছে, টাকা আটকাতে হবে, জব কার্ড ভুয়ো, তোমরা ওগুলোকে এর সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করো। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা তখন করেনি। পরে যখন করলো দেখা গেল 30 লক্ষ আধার কার্ড ভুয়ো বেরোলো। যে টাকাটা তুলে নেওয়া হয়েছে কেন্দ্রের কাছ থেকে, বলা হয়েছে লোকগুলোকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করো। আমি মন্ত্রীমশাইয়ের কাছে জানতে চাইছি কটা লোককে দোষী সাব্যস্ত করেছে? উনি তো পাল্টা বলছেন যে দোষী সাব্যস্ত করেননি কেন, গ্রেফতার করেননি কেন? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিষয়টা হলো পশ্চিমবঙ্গে 99.9% আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। আপনি অন্য স্টেটগুলো দেখুন, পশ্চিমবঙ্গ প্রথম সারিতেই আছে। দু নম্বর এই যে আধার কার্ড বাতিল হওয়া, এটা পশ্চিমবঙ্গ শুধু না সারা ভারতবর্ষে হয়েছে এবং উত্তরপ্রদেশে অনেক বেশি হয়েছে। আর আমি সেটাই বলছি, এই যে আধার কার্ড, এই যে জব কার্ড যে বাতিল হয়, সে বাতিল হওয়ার একটা কারণ আছে যে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে সে যখন কাজ করে না সেটা অটোমেটিক সেটা বাদ হয়েছে। এবং দেখুন, যখন জব কার্ড তৈরি হয় না, গ্রামের অনেক মানুষ যারা 100 দিনের কাজ করবে না, তারা এটাকে একটা আইডেন্টিটি হিসেবে অনেকে নাম তোলে, সারা ভারতবর্ষেই হয়েছে। এবং সেইটা যখন আধার কার্ডের সাথে লিঙ্ক হচ্ছে, তখন যারা কাজ করেনি সেরকম প্রতি স্টেটে বাদ হয়েছে এবং এই বাদ হওয়ার সংখ্যাটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে অনেক বেশি। এটা দিয়ে দুর্নীতির অভিযোগ হয় না লক্ষ লক্ষ মানুষ, গরিব মানুষকে টাকা বঞ্চিত করতে পারেন না, আপনি পারেন না। ইউ হ্যাভ নট আইডেন্টিফাইড ওয়ান। আমি আরেকটা বলি, কিন্তু আপনি যে ইউ হ্যাভ নট আইডেন্টিফাইড বলছেন, স্নেহাশিসদার বক্তব্য, আপনাদের তো দল এসছে, আপনার 10 জন চোর হতে পারে, লক্ষ লক্ষ মানুষ চোর নয় বিমলদা, তারা গরিব মানুষ, তারা 100 দিনে কাজের উপরে বেঁচে থাকে। ওই ধরাটা কেন্দ্রীয় সরকারের কাজ নয়, রাজ্য সরকার চলে যায়। কি মুশকিল, যে রাজ্য প্রশাসন চালাচ্ছে সে ধরবে না, কেন্দ্র ধরবে। অভিযোগ করছেন রাজ্যের তরফ থেকে, তো রাজ্যের তরফ থেকে তো বলে দেওয়া হয়েছে তাদের যে সিস্টেম, তাদের যে তথ্য। আমি বলি প্লিজ ডোন্ট বি দ্য স্পোকসপারসন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যখন আইডেন্টিফাই করেছে, রাজ্য সরকার নিজে হাইকোর্টে গিয়ে বলেছে। বর্ধমানে ক্ষেত মজুর সমিতি বলে একটা সংস্থা মামলা করেছিল যে হ্যাঁ 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার হাইকোর্টে এফিডেভিট করেছে। এটা আমার কথা নয়, চাইলে আমি প্রমাণ দিয়ে দেবো। বিমলদা, আমি এটা হয়েছে কি? ঠিক আছে, আমি দুর্নীতি দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনি কেন্দ্রীয় প্রকল্পটা পুরো বন্ধ করেছেন, যেখানে লক্ষ কোটি গরিব মানুষ কাজ পাচ্ছে না। দু রকম হতে পারে, যে রাজ্য সরকার যদি এন্টায়ারলি নিজে কোনো টেকনিক্যাল ভুল বা কোনো ধরনের হিসাব নিকাশের ভুল বা এটা হতো, আপনি বন্ধ করা, আর ওই গরিব মানুষের মধ্যে 5টা চুরি করলো বলে আপনি কোটি মানুষের কাজ খেয়ে নিলেন। দুর্নীতির অভিযোগ তো বিমলদা করছে। আমি দীপশিতার কাছে আসবো। দীপশিতার কাছে আসবো। দীপশিতা, একটু আগে স্নেহাশিসদা বলছিলেন যে বাম আমলে দেওয়াল লিখনে যেটা দেখতাম আমরা, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার হতো, এখনো সেই একই অভিযোগ চলছে কি কোথাও দাঁড়িয়ে? দীপশিতা, কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস নিয়ে সবচেয়ে বেশি বা সবচেয়ে দৃঢ়ভাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য সমস্ত মুখ্যমন্ত্রীদেরও এক জায়গায় এনে কথা বলার চেষ্টা করেছিলেন, সেই মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু। এবং আমরা এই কথা আগেও বলেছি, পশ্চিমবঙ্গের সরকার, সে যে সরকার, যে রাজনৈতিক দলেরই সরকার হন না কেন, তারা যদি এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে লড়াই আন্দোলন করতে চান, বামপন্থীরা তাদের সঙ্গে থাকবেন। এবং এই কথা তো সত্যি, আমরা দেখেছি যবে থেকে 2014 সালের পর বিজেপির সরকার এসেছেন, বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার যে স্কিম, ইনক্লুডিং 100 দিনের কাজ, তার যে ব্যয় বরাদ্দ প্রতি বাজেটে তা একটু একটু করে কমেছে। এই সরকার পরিষ্কার বলে দিয়েছেন, কেন্দ্রের সরকার, যেহেতু অর্থমন্ত্রী যিনি, তিনি পেঁয়াজ খান না, অতএব পেঁয়াজের দাম বেড়ে গেলে তা নিয়ে তার মাথা ব্যথা করার কিছু নেই। ফলে কেন্দ্রের সরকার যে একটা অ্যাবসলিউটলি অ্যান্টি পিপল সরকার বা জনবিরোধী সরকার, তাই নিয়ে আমাদের কোথাও দ্বিমত নেই। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমরা যখন এক জায়গায় বলছি যে আমরা এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে তৃণমূলের সঙ্গে রয়েছি, তৃণমূলকে তো অ্যাকাউন্টেবল হতে হবে। এই 2 দিন আগের ঘটনা, আমি যদি খুব ভুল না করি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। একজন 60 বছর বয়সী প্রৌঢ়, যিনি পরিযায়ী শ্রমিক ছিলেন, এই সারাটা জীবন ধরে তিনি বাইরে বাইরে কাজ করেছেন, তারপরে যখন শরীর দেয়নি গ্রামে ফিরে এসেছেন, তিনি তৃণমূলের এক নেতা তার কাছে গিয়ে টাকা দিয়েছিলেন। কিসের জন্য?
তাকে বলা হয়েছিল তুমি যদি 60,000 টাকা দাও, ওই যে আবাস যোজনা, যে আবাস যোজনা নিয়ে আমরা এত কথা শুনলাম, একসময় ইন্দিরা দেবীর নামে ছিল, তারপর প্রধানমন্ত্রীর নামে হলো, এখন বাংলার নামে হচ্ছে, সেই বাংলার আবাস যোজনায় একটা ঘর পাবে এই আশায় একজন 60 বছরের প্রৌঢ় মানুষ 60,000 টাকা তৃণমূলের মাতব্বরকে দিয়েছিলেন। নাম ওঠেনি। যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, পাকা বাড়ি, তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের সব আবাস যোজনা হয়েছে। এই ভদ্রলোক যখন নিজের হকের টাকাটা ফেরত চাইতে গেছেন, পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তাকে যখন পরের দিন সকালবেলা এনআরএসে নিয়ে আসা হয়েছে, তাকে আর বাঁচানো যায়নি। আমরা যখন বলছি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে, গরিব মানুষের হক নিয়ে, 100 দিনের কাজের টাকা, এই আবাসন প্রকল্প নিয়ে আমরা রাজ্য সরকারের পাশে দাঁড়াতে রাজি আছি, রাজ্য সরকারকে তো আগে গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, যাদের নিয়ে আপনি ভোটের রাজনীতি করছেন, যাদের নাম করে আপনি ভোট পান, মা মাটি মানুষের কথা আপনি বলছেন, গরিব মানুষের কথা বলছেন, আর সেই গরিব মানুষকে প্রতিদিন কাটমানির নাম করে লুট করছেন আপনারা। এই বঞ্চনার অভিযোগ যা তৃণমূল কংগ্রেস তুলছে, এটাই কি তুমি বললে? আমি এটা বললাম, যদি রাজ্যের সরকার যে মানুষের বঞ্চনার কথা বলে রাজনীতি করছেন, ভোটে জিতছেন, ভোট করতে চাইছেন, তারা যদি ওই গরিব মানুষগুলোর সঙ্গে দাঁড়ান, যদি আগামী দিনে কোনো গরিব মানুষকে তার হকের কাজ, 100 দিনের কাজ হতে পারে, জব কার্ড হতে পারে, অথবা আবাস যোজনার জন্য কোনো তৃণমূলের নেতার পকেট না ভরতে হয়, নিজের হকের জন্য তৃণমূলের নেতার হাতে খুন না হতে হয়, তাহলে বাংলার মানুষের যে হকের টাকা, তার জন্য তৃণমূলের সরকার কেন, যে সরকারই আগামী দিনে পশ্চিমবঙ্গে আসুন না কেন, আমরা তার সঙ্গে দাঁড়াবো। এটা আমাদের প্রিন্সিপাল পজিশন। গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে সিপিএম এর তরফ থেকে দীপশিতা ধর বললেন, অর্থাৎ তিনি কিন্তু বললেন যে বাংলার হকের টাকার জন্য যে কোনো গরিব মানুষের জন্য যে কোনো সরকারি রাজ্যে থাকুক না কেন, তার পাশে তারা থাকবেন। অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য এবং তারই সঙ্গে আর কোন কোন বিষয়ের দিকে আমরা নজর রাখবো এই পুরো বিষয়ে আলোচনায় জানাবো একটা বিরতির পর। সঙ্গে বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এই নিয়ে আমরা আলোচনা করছি। চন্দনদা, আপনার কাছে আসবে। একটু আগে আপনি শুনলেন দীপশিতা ধর সিপিএম এর তরফ থেকে রয়েছেন এবং দীপশিতার বক্তব্য স্পষ্ট, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সঙ্গে নয়, কিন্তু তার বাইরে গরিব মানুষের জন্য, বাংলার মানুষের জন্য যে কোনো দলের সরকারের সঙ্গে তারা থাকতে রাজি রয়েছে। কংগ্রেসের অবস্থান? দেখো, আমাদের অবস্থান একেবারে শুরুতেই যেটা বলি, তোমাকে একটু বুঝতে হবে, মানে একটু আলাদা একটু ক্লারিফিকেশনের প্রয়োজন আছে যে কেন্দ্রীয় সরকারের যে স্কিমসগুলো আছে, প্রথম হচ্ছে ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট অ্যাবসলিউটলি, ধরো রেলের ইনভেস্টমেন্ট যে কোনো রাজ্যে অ্যাবসলিউটলি ওনারশিপ কেন্দ্রের, এখানে কিছু বলার নেই, বাট রাজ্য সাজেস্ট করতে পারে যে এই জায়গাতে রেল প্রকল্প দরকার আছে বা রেল ব্রিজের দরকার আছে। এটা আমরা জানি। সেন্ট্রাল এইড প্রোগ্রাম যেটা সাহায্য করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন এইড প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে কেন্দ্র সাহায্য প্রকল্প তৈরি হয়। এবং থার্ড সেটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর প্রোগ্রাম। তুমি একটা জিনিস জানো, 2005-2006 ইমপ্লিমেন্ট করে, যেটা মনরেগা, পৃথিবীর বৃহত্তম রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট স্কিম, পৃথিবীর সব থেকে বড়। এবং এটাতেও মাথায় রাখতে হবে, অনেকে এগুলো জানেন না, প্রায় 2100 রিসার্চ হয়েছে অন দিস পার্টিকুলার প্রোগ্রাম, কিভাবে ইন্ডিয়ান ইকোনমিকে রিসার্জেন্স করেছে কোয়েশি এমপ্লয়মেন্ট। এটা কিন্তু আমি ইনফ্যাক্ট তোমাকে এই কথাটা বলছি, কোয়েশি এমপ্লয়মেন্ট এটা কিন্তু বিকল্প বেকারি ব্যবস্থা, অর্থাৎ বেকারিদের সাহায্য করার ব্যবস্থা, এটা কিন্তু পার্মানেন্ট এমপ্লয়মেন্ট নয়। অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট যে উন্নতিটা হয়েছে, সেখানে প্রথম যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, 2021-এর পর থেকে, আমরা এটা একদম স্বাভাবিক যে 2021-এর পর থেকে অদ্ভুত রকম একটা সাইলেন্স কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা দেখেছি এবং রাজ্যে একটা ব্যাপক বঞ্চনা হয়েছে। আমি বঞ্চনা শব্দটাই ব্যবহার করব, কিন্তু বিজেপি, আমি তোমাকে একটা কথা বলে নিই এখানে, তোমার মনে থাকতে পারে আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি, লোকসভার কংগ্রেস দলনেতা, পিএসসি চেয়ারম্যান, উনি বারবার বলেছেন কেন্দ্র এবং রাজ্যের মাঝখানে আমি মিডিয়েট করতে পারি, বাট রাজ্যকেও ক্লিন হয়ে আসতে হবে। অর্থাৎ যেসব অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোর প্রপার জবাব চাই। 56টি কমিটি হয়েছে, ছোট ছোট কমিটি বিভিন্ন ডিপার্টমেন্টে, শুধু 100 দিনের কাজ না, আবাস যোজনা বা ইত্যাদি ইত্যাদি নিয়ে 56টি কমিটি পশ্চিমবাংলা এসেছেন, বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেট করেছেন, তার রিপোর্ট জমা দিয়েছেন। আজ কেন্দ্রীয় দল একাধিকবার এসেছে, আমি বলছি সেন্ট্রাল কমিটি যারা ইনভেস্টিগেট করেছেন কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরকে, অর্থাৎ গ্রাম উন্নয়ন দপ্তর থেকে আরম্ভ করে প্রতিটা ইভেন হোম অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গাতে রিপোর্ট করেছেন। সেই রিপোর্টের কারণগুলো কি আজ পর্যন্ত আমরা জানি না, সাধারণ মানুষ জানে না, কিন্তু টাকাটা বন্ধ আছে। আমি এখানে পরিষ্কারভাবে বলতে পারি আমাদের অবস্থান ভেরি ক্লিয়ার। পশ্চিমবাংলার সরকারের তৃণমূল কংগ্রেস যে স্কিমে টাকা দেওয়া উচিত নয়, তারা কেন টাকা দেবে?
টাকা দেবে, করের টাকা আমাদেরই টাকা। রাজ্যের কথা এটাও ভাবতে হবে, 6,26 কোটি টাকা রাজ্যের উধারি। আমরা তো চাই না রাজ্যের এই উধারি, বিভিন্ন কারণে তৃণমূলকে আমরা সম্পৃক্ত করি। কংগ্রেসের অবস্থাটা কিন্তু একই রকম ভাবে চন্দন দাস স্পষ্ট করলো, অর্থাৎ দুর্নীতি যদি থেকে থাকে তাতে যেমন সমর্থন নয়, তার পাশাপাশি টাকা কেন রাজ্য পাবে না এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে তুলছেন। আমরা আসবো এই নিয়ে আলোচনা আমাদের অতিথিদের কাছে, একটা বিরতির পর জনগণমনতে সঙ্গে থাকুন। আবার আপনাদের স্বাগত। বিরতির পর জনগণমনতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আর পাল্টা অভিযোগ, এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন, অপরদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলেছেন শোনাবো। আমাদের এখন অবধি প্রায় ৩,২৮৮ কোটি টাকা আমাদের পাওনা আছে কেন্দ্রীয় সরকার থেকে। ২৪-২৫ যে অর্থবর্ষ এখনও একটা টাকাও আমরা পাইনি। তাহলে আপনারা বলছেন যে স্কুল সারাতে হবে, আমাদের ম্যাচিং গ্রান্ট যেটা দেওয়ার সেটা আমরা দিয়েছি, তাই যে স্কুল সারাতে হবে, পরিকাঠামো ঠিক করতে হবে, টয়লেট তৈরি করতে হবে, এগুলো যে বিজেপি বিধায়করা বলছেন, তা আমাকে না বলে ওরা একটু যদি কেন্দ্রীয় সরকারকে বলেন যে এই টাকা 1 টাকাও আমরা এবছরে পাইনি, তা কিছু টাকা ছাড়ুক, তাহলে সেই কাজ হতে পারে। আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন ওটা আমি বলতে পারবো না, সেখানে সেই সময় ছিলাম না, আর এই বিষয়টা আমার কাছে জানা নেই। কিন্তু এনারা প্রচণ্ড অসত্য কথা বলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রায় প্রত্যেকজন প্রচণ্ড অসত্য কথা বলেন, মানে বিধানসভার ফ্লোরেও প্রচণ্ড মিথ্যে কথা বলেন, বিভ্রান্তকর কথা বলেন। কিন্তু শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যেহেতু আমি জানি না, আমি খতিয়ে দেখব, এবং সেখানে যদি দেখি যে কেন্দ্র থেকে কোনো কারণে টাকা আটকে রয়েছে বা কী কারণে সেটা আমি জেনে সেটা আপনাদের জানাবার চেষ্টা করব। এখানে কোনো দ্বিমত নেই, কেন টাকা আসছে না সেটা জানার চেষ্টা করব। আসবো আলোচনায়। চন্দন আমি একটু আটকে ছিলাম, আসবো কিন্তু বিমলদার কাছে আসতে হবে। বিমলদা, আপনি শুনলেন যে ব্রাত্য বসু বলছেন যে এই যে টাকা আটকে থাকার বিষয়টা, যে অভিযোগ তারা করছেন বিজেপি বিধায়করা, আমাকে না বলে কেন্দ্রকে যাতে বলেন, অর্থাৎ টাকা পাওয়ার বিষয়টা যাতে সুগম হয়, কি বলবেন? প্রথম কথা, 2024 সালের 20শে জানুয়ারি একটা খবর কাগজের রিপোর্ট, চাইলে আমি রিপোর্টটা দিয়ে দেবো। সেখানে এই পশ্চিমবঙ্গ সরকারেই বলা হচ্ছে যে আমরা এই জানুয়ারি পর্যন্ত 2000 কোটি টাকা সর্বশিক্ষা মিশনে পেয়েছি। 24-25 সালের টাকা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া শুরু করেছে। আগের বারের যদি সমস্ত হিসেবগুলো ইতিমধ্যেই বলেছেন সর্বশিক্ষা মিশনে টাকা দেয়নি, কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দেবে, তাহলে দেখতে হবে এরা ঠিকঠাক হিসেব দিয়েছে কিনা। এরা তো মানে আমাদের বিধানসভা এগুলোর 12টা বাজিয়ে দিয়েছে, সেখানে যা খুশি তাই বলে যায়। সুতরাং সেটা আগে দেখতে হবে এরা ঠিকঠাক রিপোর্টগুলো দিয়েছে কিনা। সেই রিপোর্ট কেন্দ্র তার ভেটিং হবে, ভেটিং এর পর পরবর্তী টাকাটা দেবে। আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 100 দিনের থেকে পর্যটনে 100 দিনের কাজের জায়গায় অভিযোগ, 100 দিনের সব জায়গায় চুরির অভিযোগ। আর এটা তো না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার কেন্দ্রে, ও টাকা চুরির জন্য দেবে না। আচ্ছা, আবাস যোজনার কথা হলো, আবাস যোজনা এরাই এখন যে লিস্টটা বার করছে, প্রত্যেক জায়গায় তৃণমূলের লোকাল লোকদের উপর কিভাবে লোকে এসে ঝামেলা পাকাচ্ছে। দোতলা 3 তলা বাড়ি তারা তৃণমূলে আবাস যোজনা পেল থেকে, যেরকম ইয়ের টাকা, একটা ঝড় গেল, ঝড়ের নামটা ভুলে যাচ্ছে, চাইলার পরে যেটা হয়েছিল আমফানের টাকা 2 নম্বরই করেছিল বলে 24 পরগনায় একজন তৃণমূলের ইয়েকে পঞ্চায়েতের প্রধানকে কান ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। চুরি বন্ধ করতে হবে, এক বিভ্রান্তির কথা বলছেন বা অভিযোগ করছেন, আর অপরদিকে এই যে বিমলদা পরপর একদম শুরুতেও বলেছেন, এখনো বলছেন বারবার করে, 1 দুর্নীতির কথা, 2 হিসেব না দেওয়ার প্রসঙ্গ, 3 যদি সমস্ত কিছু স্পষ্ট থাকতো তাহলে এতদিনে টাকা পেয়ে যেত, অর্থাৎ তাদের তরফ থেকেও এ কথা বলা হচ্ছে। দেখুন, বঞ্চনার মাত্রাটা শুনলে সত্যি বাংলার প্রতিটা মানুষের আশঙ্কিত হয়ে যাওয়ার কথা। আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে 100 দিনের কাজে তিনবার যখন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম হলো, শ্রম দিবস 31 কোটি, আমি বলে নেব তারপর আপনি যা বলবেন, 31 কোটি 32 কোটি, খরচের পরিমাণ কত, প্রায় 12,000 কোটি। 3টে আর্থিক বছরে 100 দিনের কাজ বন্ধ, তার মানে 3×36,000 কোটি টাকা বাংলা বঞ্চিত হয়েছে। 33 লক্ষ মাটির বাড়ি আছে, এটা আইডেন্টিফাইড, সেন্ট্রাল রাজ্য সবাই মিলে 33 লক্ষ গরিব মানুষের মাটির বাড়ির টাকা
বন্ধ, তার মধ্যে 11 লক্ষ অনুমোদন করেও দিচ্ছে না, প্রায় 8,000 কোটি। তাহলে একটা রাজ্যকে যদি এই রকম 30,000, 40,000, 50,000 কোটি বঞ্চিত করে, সেই রাজ্যের জিডিপি, জিএসডিপির হাল কি হতে পারে? 1, 2 নম্বর হচ্ছে সেখানকার লক্ষ লক্ষ গরিব মানুষ তার মাথার উপরে ছাদ পেল না, রুটি রোজগারের কাজ পেল না। আপনি বলছেন দুর্নীতি হয়েছে, আপনি 5টা উদাহরণ দেবেন, 10টা দেবেন, তাই দিয়ে লক্ষ লক্ষ গরিব মানুষের পেটে এভাবে লাথি মারা যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ বিমান, আমি চন্দনদাকে আটকেছি, একটু দীপশিতার কাছে যাবো, তারপরে আসবো চন্দনদার কাছে। দীপশিতা, ঠিক এই জায়গায় স্নেহাশিসদার এই শেষের শব্দ বা বাক্য বন্ধনী যদি আমরা নিই, এই বঞ্চনার কথা বলে এতগুলো মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া যায় না, স্নেহাশিসদা যে কথা বলছেন, বা কেন্দ্রীয় বঞ্চনার কথা আরো শর্টে যদি আমরা বলি, কোথাও কি মনে হয় না রাজনীতির বিষয়টা সামনে চলে আসছে? দীপশিতা, আমি তো বলবো রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যিনি প্রতিনিধি এখানে রয়েছেন, শাসক দলের যিনি প্রতিনিধি রয়েছেন, তিনি যদি এইটা স্বীকারই করে নেন যে 5টা, 10টা, 15টা, আমরা সবাই জানি সংখ্যাটা আরও অনেক বেশি, বা যদি এটা উনি স্বীকার করেন 5টা, 10টা, 15টা জায়গায় দুর্নীতি হয়েছে, আমরা তো চাইবো রাজ্য সরকার, রাজ্য প্রশাসন সেগুলো কড়া হাতে দমন করুন। এই বার্তা রাজ্য সরকার যদি তার দলের লোকজনকে দেন যে আপনারা যদি কাটমানি খান, দুর্নীতি করেন, তাহলে আমরা সেটা রেয়াত করব না, রাজ্য সরকার আপনার সঙ্গে ঠিক মানে প্রশাসন আপনার সঙ্গে একদম আইনি রূপে কাজ করবে, তাহলে তো আমার মনে হয় না কারোর এত বড় বুকের পাটা হবে যে তারা এই দুর্নীতি করবেন, কাটমানি খাবেন ইত্যাদি ইত্যাদি। গ্রাসরুটের যে তৃণমূলের নেতা লোকের কাছ থেকে টাকা তুলছেন, লুট করছেন, কাটমানি খাচ্ছেন, তিনি করছেন, কারণ তিনি জানেন তার এই পার্সেন্টেজটা উপরতলায় পৌঁছাবে। এই পুরো বিষয় সামনে আসার পর এই মুহূর্তে বাংলা আবাস যোজনা যেটা চলছে, একেবারে ডিএম কিন্তু এই লিস্টিং, অর্থাৎ এই লিস্ট তৈরি করে পুরোটা দেওয়া আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। তাহলে কি মনে হয় সংশোধনের জায়গা তৈরি হচ্ছে? দীপশিতা, 3 টায়ারে সংশোধনের জায়গা কিভাবে তৈরি হবে? আমি একটু আগে খবরে পড়ছিলাম, যিনি বিডিওর বিরুদ্ধে আবাস যোজনায় গড়মিল করার অভিযোগ আনা হয়েছে। শুধুমাত্র তো এই তৃণমূলের নেতারা নন, তৃণমূলের নেতার সঙ্গে যারা লোকাল বিউরোক্রেসি, সেই লোকাল বিউরোক্রেসির সবাই একেবারে মিলি ভগত, যাকে হিন্দিতে বলে, সবাই জানেন কাকে কত টাকা পার্সেন্টেজ দিতে হবে। যদি সত্যি যিনি মাননীয় মন্ত্রী বসে আছেন তিনি চান বাংলার গরিব মানুষগুলো বঞ্চিত না হোক, তাহলে ওনার দলের যে নেতা মন্ত্রীরা ওপর থেকে নিচে অবধি যারা এই কাটমানির টাকায় ফুলে ফেপে উঠছেন এবং যারা কলমে এই পুরো ইনফ্রাস্ট্রাকচার, এই পুরো সিস্টেমটাকে চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে মানে শাস্তি ঘোষণা করুন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি করতে পারেন তাহলে আমরা বলছি, আমরা আবার বলছি, গরিব মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা সঙ্গে থাকবো। একটা কথা বলছি, সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও এই ভুয়ো মাস্টার রোল তৈরি করার ভুরি অভিযোগ ছিল, এবং প্রতিটা জায়গাতেই দুর্নীতির এই রকম খবর, চাকরি বাকরি সব জায়গায়, সেই জন্যই তো বদলানোর বদল চাই। হ্যাঁ, এবার বদলানো। আমার কথা হচ্ছে এই যে আমি বললাম যে যেখানে দুর্নীতি হয়েছে তাদের শাস্তি হোক, দীপশিতার হয়তো এটা অবাক লাগলো যে তার মানে আমি কি স্বীকার করে নিলাম, তা নয়। বিষয়টা হচ্ছে সিপিএম পার্টি এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে এই বিচ্ছিন্ন এতটাই হয়েছে যে তারা এই ধরনের একটা বিডিওর উদাহরণ বা 5টা তৃণমূল কর্মীর উদাহরণ দিয়ে এভাবে লক্ষ কোটি মানুষের বঞ্চনার যে কষ্ট, সেটা কিন্তু ওদের আর স্পর্শ করছে না। একটু আটকাতে হচ্ছে, আরেকবার দীপশিতার কাছে যাব। জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া পার্টি সিপিআইএম, দীপশিতা। স্নেহাশিসদা, এই মুহূর্তে বিভিন্ন রকম দুর্নীতিতে, সেটা ওই নিয়োগ দুর্নীতি হোক, স্কুল কলেজ মাস্টারমশাইয়ের দুর্নীতি হোক, সেই সমস্ত দুর্নীতিতে যারা জেল খাটছেন তারা কেউ তো অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য নন, তারা প্রত্যেকে আপনার রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী ইত্যাদি ইত্যাদি। অতএব এই পুরো যে দুর্নীতির সিস্টেম এত বছর ধরে লালিত পালিত হচ্ছে, তাকে 5টা 6টা বলে লঘু করার কোনো জায়গা নেই। আমরা বলছি এখানে আমাদের রাজনৈতিক স্বার্থকে একদম পিছনে ফেলে পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মানুষ যারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছেন, তাদের জন্য আমরা যদি একটু ভাবতে পারি। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে সিপিএম পার্টি বামফ্রন্ট সরকারের সময় আমি বলে দিতে পারি পশ্চিমবঙ্গের যতগুলো জোনাল লোকাল কমিটি আছে, সেই জোনাল লোকাল কমিটির যারা
মাথা ছিলেন, সেক্রেটারি ছিলেন, তার আত্মীয় স্বজন সব সরকারি কর্মচারী, তারা কিন্তু কেউ পরীক্ষা দিয়ে যায়নি, যোগ্য মানুষকে বঞ্চিত করেই যেয়েছে। আজকে যদি 13 বছরের মধ্যে একেবারে এখনকার সাম্প্রতিক ইস্যু দীক্ষিতা বুঝতে পারছি পাল্টা উত্তর দেওয়ার বিষয়। প্লিজ একটু সহযোগিতা করার জন্য চন্দনদা, কোনো বাধা ছাড়া আপনার বক্তব্য কেন্দ্রীয় বঞ্চনা। আমি একটা বামফ্রন্টের 5 জন জেলে চলে যাবে। আমি একটা কথা তোমাকে প্রথমেই বলতে চাই, সেটা হলো যে এই মুহূর্তে যেটা পরিবর্তিত হয়েছে, ধরে রাখা যাক আমরা পারসেপশনালি ধরতে পারি কোনো সরকারের বিরুদ্ধে জনমত আছে, সেই জনমত 2011 সালে প্রতিফলিত হয়েছে এবং সে সরকারটি চলে গেছে। আমরা প্রথম বছর কোয়েশ্চেন করিনি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোয়েশ্চেন করিনি, কিন্তু যে সরকারটি এসছে সেই সরকারটি এখন 13 মিনিট আমরা পেরিয়ে এসেছিলাম এই দুর্নীতির প্রশ্নে। 11 মাস আই টেল ইউ যে জোটটা হয়েছিল তারপরে সকলেই জানেন 11 মাসে আমরা বেরিয়ে এসেছিলাম সরকারের কিছু কিছু দুর্নীতির এরিয়াগুলো দেখতে এবং একটা ডমিনেন্স তৈরি করা, সেটা পরে প্রমাণিত হয়েছে। আমি তোমাকে যে প্রসঙ্গ বলি, আমরা বেরিয়ে এসেছিলাম, 47 বছর ক্ষমতা নেই, কোনো কংগ্রেস কর্মী বলেননি আমরা ক্ষমতা থেকে কেন বেরিয়ে যাবো, দ্যাট ইজ কংগ্রেস। আমি তোমাকে যে প্রশ্নের উত্তরটা দিতে চাইছি সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি সেটা ঘটনা। আমি তোমাকে যেটা বলতে চাইছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো একটা কথা তোমাকে বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতি নিয়ে আমরা বহুভাবে সোচ্চার, কিন্তু যখন বঞ্চনার প্রশ্নটা আসছে সেক্ষেত্রেও আমরা সোচ্চার ছিলাম। বিভিন্ন ক্ষেত্রে আমরা শুধু বলেছিলাম ডকুমেন্টেশন তৈরি করা হোক, এটা তো ঘটনা। আচ্ছা, আমাদের এখানকার রাজ্যের যিনি সভাপতি বিজেপির, উনি বলেছিলেন না তুড়ি মেনে টাকা আনতে পারি, মনে থাকতে পারে, এই যে টাকাটা উনি তুড়ি মেরে আনতে পারে, তুড়ি মেরে আনতে পারার কথা বলা মানে একটা রেসপন্সিবল অ্যাঙ্গেলে এরা টাকাটাকে প্রিভেন্ট করছে, এরা যে কোনো ভাবে কেন্দ্রীয় বঞ্চনা স্বীকার করছে। চন্দনদা করেছেন এই টাকা কোথাও কি আটকে দেওয়ার বিষয়, অর্থাৎ আবারও রাজনৈতিক প্রসঙ্গে ইতিমধ্যেই চন্দনদা যে অভিযোগ করেছেন আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব বিজেপির প্রতিনিধির কাছ থেকে। জনগণমনতে একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণমন জানে আমরা আলোচনা করছি, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, আর অপরদিকে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের বক্তব্য এবং পাল্টা বক্তব্যে ঠিক কি উঠে আসছে আমরা শোনাবো। কুণাল ঘোষ এবং সমীক ভট্টাচার্য কে কি বলছেন শোনাবো। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে। গত 4 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু বাংলার যে প্রাপ্য তার থেকে 1,70,000 কোটি টাকার বেশি, সেটা কোথাও আছে 100 দিনের কাজ, কোথাও আছে আবাস, কোথাও আছে প্রাকৃতিক দুর্যোগ, কোথাও আছে সড়ক, বিভিন্নভাবে বহু খাতে এই টাকাগুলোকে আটকে রাখা হয়েছে। বাংলাকে বঞ্চনা করছে, মাঝে মাঝে কিছু টাকা দেয়, তার সঙ্গে আসল যে প্রাপ্য তার কোনো সম্পর্ক নেই, মূল টাকাটা বাংলাকে দেওয়া হয় না, সেটাই তৃণমূল বারবার বলে যাচ্ছে। গত 5 বছরে 2227টি কোম্পানি তাদের হেডকোয়ার্টার, তাদের সমস্ত অপারেশন পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে। এর মধ্যে 39টা কোম্পানি যাদের বম্বে স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড, তারা পর্যন্ত এখান থেকে চলে গেছে। তো সার্বিকভাবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থা একটা ধ্বংসের দিকে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বিজেপিএস এর প্ল্যাটফর্মে যাদের নিয়ে দাঁড়ান, তারাই তাদের নিজেদের পুঁজি, নিজেদের হেড অফিস আজকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে চলে যাচ্ছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রোধ করতে এই সরকার ব্যর্থ। এই সরকারের আমলে নতুন কোনো বিনিয়োগ আসবে না। আলোচনায় আসবো স্নেহাশিস দা, একদিকে দুর্নীতির অভিযোগ আর অপরদিকে শিল্প বান্ধব পরিস্থিতি বা পরিবেশ নেই বলে আবারও সমীক ভট্টাচার্য অভিযোগ করলেন। না, সেটা বলে না। শিল্প তৈরি করতে গেলে যেগুলো লাগে, রাস্তা লাগে, বিদ্যুৎ লাগে, জল লাগে, তো এইগুলো দেখবেন আমরা তো তুলনা বামফ্রন্ট সরকারদের হাত থেকে সরকারটা নিয়েছিলাম, সেটা অনেক পরিবর্তন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এমএসএমই সেক্টরে বড় শিল্পের কথা আমি না বলে, এমএসএমই সেক্টরে ভারতবর্ষের মধ্যে বাংলা 1 নম্বরে আছে। প্রায় 1,40,00,000 মানুষ এর সাথে যুক্ত রয়েছে সরাসরি, 90 লক্ষ ইউনিট রয়েছে। ফলে বাংলা যে ডেভেলপমেন্ট হয়নি বা উপযুক্ত পরিবেশ তা নয়, অনেক শিল্প এখন আসছে, আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে।
আর এইগুলো ঘটছে বলেই কিন্তু বাংলার মানুষ এইভাবে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা ভুলে গেলে চলবে না যে বাংলার মানুষ কিছু বোঝে না, বোকা। আজকে প্রতিটি নির্বাচন তো প্রমাণ করে যে কিভাবে বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করছে। এবং প্রথম কথা, ভোটের রাজনীতি নিয়ে না হয় পরে আসবো। আমি মাননীয় মন্ত্রীমশাই এখানে উপস্থিত আছেন, তার থ্রু দিয়ে রাজ্য সরকারের কাছে একটা চ্যালেঞ্জ করব। সামান্য একটু কনস্টিটিউশন বুঝি, 37 বছর ওটাই পড়াচ্ছি। কেন্দ্র রাজ্যের মধ্যে যদি কোনো বিরোধ হয়, রাজ্যের সম্পূর্ণ এখতিয়ার আছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার। এই 100 দিনের কাজের প্রকল্প নিয়ে রাজস্থানে আগের কংগ্রেস সরকার অ্যাপ্লাই করেছিল, সুপ্রিম কোর্ট সেটা সেটল করেছিল। আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনারা সুপ্রিম কোর্টে যান তথ্য নিয়ে, এবং এই উত্তরটাও দিয়ে যাচ্ছি আপনারা যাবেন না, কারণ সুপ্রিম কোর্টে গেলে এই রাজ্যের যে পাহাড় প্রমাণ চুরি সেটা ধরা পড়ে যাবে। আশিস দা তো শুরুতেই বলেছেন যে আপনারা কেন কোনো অভিযোগ দায়ের করছেন না। অভিযোগ কেন্দ্র দায়ের করতে পারে না, বারবার করে এসেছে, আপনারা কেন ব্যবস্থা নেন? তুমি আইনটা বড় ভালো করে তাহলে আইনটা নিয়ে এসো, তোমাকে পড়ে পড়ে বোঝাচ্ছি আমি। আমি আমার রাজনীতির বক্তব্য না, আইনের বক্তব্য। ওই আইনে একটাই পারে কেন্দ্র টাকাটা বন্ধ করে দিতে পারে, আইনে 56টা টিম তদন্ত করলো, কোনো রেকমেন্ডেশন রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি। একটু আগে এই ব্রেকে যাওয়ার আগে চন্দন দা বলেছিল কোথাও একটা বিজেপির বক্তব্য অর্থাৎ টাকা দিতে হবে না দিতে হবে। আমি শুধু এইটুকু বলবো, রাজ্য সরকার যদি সৎসাহস থাকে, চ্যালেঞ্জ করছি সুপ্রিম কোর্টে যান, যে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করুন। দেখি না যান সেন্ট্রাল গভর্নমেন্ট এবং নিজেরাই বলছে যে আমরা টাকা আটকে রেখেছি। তিনটে আর্থিক বছরে আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100 দিনের কাজে 36,000 কোটি টাকা দেওয়া হয়নি। আপনার 56টা হয়ে গেছে না হয়, 56টা টিম তদন্ত করেছে। রাজ্য সরকারের কাছে একটা রেকমেন্ডেশন ছিল যে অমুক ভিডিও অমুক প্রধান এই দুর্নীতির সাথে সরকার যাবে না। আমি বলে দীক্ষিতা, আবারও সেই প্রশ্ন, কেন্দ্র রাজ্যের এই যে দড়ি টানাটানি, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার জায়গাটা অনেকগুলো ক্ষেত্র, যা নিয়ে কিন্তু বারবার অভিযোগ উঠছে, ওয়ে আউট কি, সমাধান কি হতে পারে? আমার খুব 3টে স্পষ্ট কথা বলা আছে। 1 নম্বর, কেন্দ্রের সরকারে যারা রয়েছেন তারা স্পষ্টভাবে হোয়াইট পেপার প্রকাশ করুন, 1, 2, 3, 4 করে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে, এবং কোথায় কোথায় তাদের কি সাজা দেওয়া যেতে পারে সেটা স্পষ্ট করে বলুন। এটাকে এটা ব্ল্যাকমেল করার মতো এটা ওয়ান্ট বলে ভেবে রাখবেন না, যে কখনো কখনো নির্বাচনের আগে বলে না বাচ্চাদের ঝুনঝুনা, সেটা দেখানোর মতো দেখাবো, তারপরে আবার নির্বাচনের পর চুক্তি করে বসে যাব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এমপ্লয়মেন্ট নিয়ে অনেকগুলো কথা এখানে হচ্ছিল। আমি দেখছিলাম এই কিছুদিন আগে একটা সার্ভে বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যতগুলো মেট্রোপলিটন সিটি রয়েছে, সেই মেট্রোপলিটন সিটির যে এমপ্লয়মেন্ট গ্রোথ, ব্যাঙ্গালোরের 300-র বেশি পার্সেন্টেজ, দিল্লির প্রায় 150-র বেশি, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা একমাত্র মেট্রোপলিটন সিটি যার এমপ্লয়মেন্ট গ্রোথ হয়েছে -7.8%। ফলে যারা যারা মনে করছেন পরিবেশ বান্ধব, মানে ওই শিল্প বান্ধব পরিবেশ তৈরি করেছেন, আমি তাদেরকে বলবো একবার আয়নার সামনে দাঁড়াতে। এবং তৃতীয় কথা, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম 100 দিনের কাজ, UPA 1 সরকার, যাতে বামপন্থীরা এবং কংগ্রেসিরা একসাথে ছিলেন, সেই 100 দিনের কাজ ওই সময় তৈরি করা। 100 দিনের কাজের মূল কথা ছিল গরিব গ্রামের মানুষ তাদের হাতে এমপ্লয়মেন্ট দেওয়া, যাতে এই যে ইন্টারস্টেট মাইগ্রেশন, পরিযায়ন, বিভিন্ন জায়গায় গ্রাম থেকে মানুষজন যে পালে পালে গ্রাম ছেড়ে শহরে যেতে বাধ্য হচ্ছেন, সেই ব্যবস্থাটাকে বন্ধ করা। আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি, 2011 সালে প্রথমবার যে পশ্চিমবঙ্গ একটা সময় মাইগ্রেন্ট রিসিভিং স্টেট ছিল, অর্থাৎ যেখানে আগে উত্তরপ্রদেশ, বিহার, সারা ভারত থেকে বিভিন্ন লোকজন কাজ করতে আসতো, প্রথমবার আমরা ব্যালেন্স আউট করেছি। দেখা যাচ্ছে 2011 সালে যত মানুষ পশ্চিমবঙ্গের বাইরে গেছেন এবং যত মানুষ পশ্চিমবঙ্গের এসেছেন, সেই সংখ্যাটা প্রথমবার সমান সমান হয়েছে। 11 সালের পর থেকে আমি দীপশিতাকে অবশ্যই এখানে সমর্থন করব। অ্যাট দি সেম টাইম আমাকে এটাও বুঝতে হবে যে এমপ্লয়মেন্ট মাইগ্রেশন হচ্ছে না, এটার থেকেও বড় কথা তো স্ট্যাটিস্টিক্যালি বলেছে। এখানে বুঝতে হবে, আমি কেন বলছি তোমাকে, শুধুমাত্র বিমলদাও ভালো করে জানেন যে এই কনস্টিটিউশনালি আমরা সবসময় স্ট্যাবলিশ একটা গভর্নেন্স চাই। হাইকোর্টের এই তর্জমা তো আমি বিরোধী দলনেতাকে প্রতি মুহূর্তে দেখি। আমার প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি, আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এমপ্লয়মেন্ট স্কিম থেকে এবং এখানে যে
রাজ্য বঞ্চিত হচ্ছে কোনো সন্দেহ নেই, সাধারণ মানুষের ফেল ইন্ডেক্স এখানে কোনো, শুধুমাত্র কেন্দ্রের বিজেপি রাজ্যের তৃণমূল এই তুতু ম্যামের খেলাতে বঞ্চিত হচ্ছে রাজ্য, এটাও বুঝতে হবে সাধারণ মানুষকে। কিন্তু আমি তোমাকে এই প্রশ্নটা একটু আগে যেটা করেছিলাম যে বিজেপি নেতারা যদি এটাকে মনে করে যে শুধুমাত্র তৃণমূল বিরোধিতা করে একটা মেরুকরণের রাজনীতি করবো এবং ইকোনমিক মেরুকরণ, সেখানে টুইস্ট করলে আগামী দিনে হয়তো কংগ্রেস চাইছে হয়তো তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে 4টে আসন দিবে। মেরুকরণের রাজনীতির অভিযোগ কি বলবেন শ্রেয়াশিস ভাই? জাস্ট এক লাইনে। কেন্দ্রের আমার উচিত হলো যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে গরিব মানুষকে বঞ্চিত করছে, একজন বাংলার সাধারণ মানুষ হিসেবে বিমলদা আপনাদেরও উচিত একসাথে মিলে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করুন যে টাকা ছাড়তে। চক্রবর্তী ইতিমধ্যেই বলেছেন যে আপনাদেরও উচিত যে কেন্দ্রের কাছে এই অনুরোধ করার জন্য যাতে রাজ্য টাকা পায়, অর্থাৎ বারবার কেন্দ্রীয় বঞ্চনা। বিমলদা বলছেন হিসেবের প্রসঙ্গ একেবারে আলোচনা শুরু থেকে শেষ অবধি দুর্নীতির অভিযোগ এবং হিসেবের কথা বারবার করে বলেছেন। কিন্তু সমস্যা সমাধানের রাস্তা কি, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং সমস্ত তথ্য অবশ্যই আপনাদের সামনে আজকে যেমন তুলে ধরেছি প্রত্যেক দিন বিভিন্ন সময় আমরা তুলে ধরছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মধ্যে এই পর্যন্ত, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পায়েল এবং শুভদীপের সঙ্গে 1 ঘন্টা সারাদিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।